আপনাদেরকে আমাদেরকে ভাববার সময় এসেছে, আজকের ভাবতে হবে। দ্বিতীয় কথা যে কথা বলতে চাই, যে আজকের এখানে যে সরকার বসে আছে, আমি জিজ্ঞাসা করছি প্রশাসনের অনেক বন্ধুরা এখানে আছেন, আমরা কিছুদিন আগে দেখেছি আপনাদের পুলিশ বন্ধুদের পায়ে দিয়ে মাথার উপরে পা ফেলে চলছে, যাদেরকে মেরে রক্তাক্ত করে দিয়েছেন। আমরা দেখেছি আপনাদেরকে যে ভাষায় গালি দিয়েছেন অনুব্রত মণ্ডল, যে ভাষায় গালি দিয়েছেন শুভেন্দু অধিকারী, সেই ভাষায় কি গালি কোনোদিন নওশাদ সাহেব দিয়েছেন? সেই ভাষায় গালি কি কোনোদিন ইমতিয়াজ সাহেব দিয়েছেন? সেই ভাষায় গালি কি কামরুজ্জামান সাহেব কোনোদিন দিয়েছেন? আপনারা তাদের অ্যারেস্ট করতে পারলেন, আর যাদেরকে আপনাদের মা বোন নিয়ে গালি দেয় তাদের বিরুদ্ধে আপনাদের কোনো স্টেপ থাকে না। এটা বেদনার বিষয় আমাদের কাছে। মনে করে নেবেন, বাংলার ওই কয়েকজন ব্যক্তিকে শুধু অ্যাটাক করেননি, যারা বাংলার আপামর জনসাধারণ, যারা বাংলার মেহনতি মানুষের জন্য কথা বলে, নির্যাতিত মানুষের কথা বলে, তাদেরকে আপনারা অ্যারেস্ট করেছেন। এটা মনে রাখবেন, এটা আপনারা কোনোদিন ভালো কাজ করেননি। শেষ যে কথা বলবো সেটা হলো এই এক শ্রেণীর মুসলমানরা আজকের বারে বারে প্রচার করার চেষ্টা করছে, এই মঞ্চ বিজেপির পক্ষে কাজ করছে। আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, কেউ কেউ এই কথাই বলতে চাইছেন, তাদের আমার অবাক হয়ে যেতে হয়। একজন মুখ্যমন্ত্রীর সামনে এমএলএ দাঁড়িয়ে যখন তার দাবি পেশ করছেন, তখন তিনি তাকে বলছে, এই তুই তো বোম বাঁধিস, তুই তো বোম বাঁধিস। লজ্জা হয় না আপনার? লজ্জা হলে আমি বলতে চাই, এই ফরম থেকে যে প্রশ্নগুলো উত্থাপন হয়েছে, আমাদের সাথে আপনারা বসুন। মুসলমানরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছিল। আজকের আমরা দেখতে পাচ্ছি পদেই আজকে মুসলমানদেরকে প্রান্তিক করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা অধিকার চাইছি, সংবিধান যে অধিকার দিয়েছেন সেই অধিকারটা চাইছি। যদি আজকে আপনারা সেই অধিকার আমাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেন, তাহলে আমাদের আন্দোলন করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আজকে যে দাবি নওশাদ সাহেব বারে বিভিন্ন জায়গায় তুলেছেন, আপনাদের কাছে আমরা বলতে চাইছি ওই অপপ্রচারটা না করে তিনি যে দাবিগুলো তুলছেন তার প্রশ্নের উত্তর দিলে যথেষ্ট হয়ে যায়। সুতরাং উত্তর না দিয়ে আমরা বিজেপির দালাল নই। বিজেপি যতটুকু দেশের শত্রু, জাতির শত্রু, সমাজের শত্রু, সবেতেই তারা শত্রু, একথা আমরা প্রকাশ্যভাবেই এই মঞ্চ থেকে ঘোষণা করে এলাম। এই দেশ স্বাধীন করতে যে, এই দেশ স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত যাদের ঝরেছিল তারা হলো মুসলিম। আজকে নরেন্দ্র মোদী যে জায়গাতে বসে গোটা ভারতবর্ষকে পরিচালনা করছেন, আমরা বিলক্ষণ জানি সেখানে ইন্ডিয়া গেট বলে একটি গেট আছে। সেই গেটে 92,000-এর অধিক স্বাধীনতা বীর যোদ্ধাদের নাম লেখা আছে। সেই 92,000-এর অধিকের মধ্যে 62,000-এর অধিক সেখানে মুসলিমদের নাম লেখা। ভারতবর্ষে সেই মুসলিমদেরকে প্রান্তিক করতে একদিকে কেন্দ্রীয় সরকার আর একদিকে আমাদের রাজ্য সরকার, উভয় সরকার মিলে সেই জাতিকে, যারা স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত দিল এই দেশের জন্য, তাদের প্রান্তিক করতে চাকরি বাকরি থেকে সবই নিঃশেষ করে দিল। মুসলমানরা একটু ইবাদত করবে, আমার পিতা মৃত্যুবরণ করলে কোন জায়গায় দাফন হবে, সেই জন্য আজকের সেই জায়গাটুকু কাড়ার জন্য যারা আইন আনয়ন করেছে, মসজিদের সম্পত্তি, মাদ্রাসার সম্পত্তি, ঈদগার সম্পত্তি আজকে তারা বেদখল করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আজকে আমাদের সবচেয়ে বড় আন্দোলন। আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে। দুঃখ লাগে, বড় পরিতাপ হয়, এই দেশের জন্য মুসলমানরা যতটুকু করেছে, যারা আজকের এই দেশ স্বাধীন, যারা শাসন করছে, তাদের পূর্বসূরীদের ইতিহাস যদি আপনারা দেখেন, তাহলে হয় তারা করেছেন তাদের দলদাস হিসাবে, তারা মুসলিকা দিয়ে বিজিতের গোলামি করেছেন, নতুবা তাদের জয়গান গেয়েছেন। মুসলমানরা করেনি। অথচ সেই মুসলমানদেরকে আজকের প্রান্তিক করে দেওয়ার কি না প্রচেষ্টা চালানো হচ্ছে। একথা বলতে গেলে দীর্ঘ সময় চলে যাবে, আমি সেদিকে যাব না। আমি মুসলিমদের উদ্দেশ্যে কোনো কথা বলতে চাই না। আমি জিজ্ঞাসা করছি হিন্দু ভাইদের কাছে, আপনারা অত্যন্ত আনন্দের সাথে যে সরকারকে এখানে আনয়ন করেছেন, যাকে কেন্দ্র বসিয়েছেন, তাদের শুধুমাত্র কাজ মুসলমানদের বিরোধিতা করা। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই,
আজকের ধরে নিন 3 তালাক বিল বাতিল হওয়ার পিছনে আপনার কি লাভ হয়েছে? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কোন লাভে লাভবান হয়েছেন, নোটবন্দি করার ক্ষেত্রে আপনি কি লাভবান হয়েছেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে 370 ধারা বাতিল করে আপনি কি লাভবান হয়েছেন, প্রত্যেকটা হিন্দু ভাই আমার মনে হয় উত্তর দেবেন তাদের কোনো লাভ হয়নি। তাদের লাভ একটাই, তারা হিংসা ছড়িয়ে, বিদ্বেষ ছড়িয়ে মুসলমানদেরকে প্রান্তিক করে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই তারা করেননি। এটাই তাদের সবচেয়ে সফলতা। 2011 সালের আগে আমি ক্ষমতায় যাওয়ার পরে সিবিআই তদন্ত দিয়ে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। আমি আপনাদেরকে বলি, নাজমা হেপতুল্লাহ কেন্দ্রীয় যিনি সংখ্যালঘু মন্ত্রী ছিলেন, তিনি সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তি যেগুলো আছে সেইগুলোর ব্যাপারে আপনার সহযোগিতা চাই। আনন্দবাজারের সেই দিনের পত্রিকার খবর দেখবেন, তিনি বলেছিলেন এটা মগের মুল্লুক নয় যে মনে করলেই ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা যাবে। তাহলে ক্ষমতায় আসার আগে যে কথা আর ক্ষমতায় যাওয়ার পরে যে কথা, আমাদের সংবিধানের রক্ষা কবচ ধ্বংস হচ্ছে এই জায়গায়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে যখন কংগ্রেস ক্ষমতায় এসেছিল, যদি 1885 সালে কংগ্রেসের সৃষ্টিলগ্নের 7 বছর পরে যে চরমপন্থী আন্দোলন গড়ে উঠেছিল, সেখান থেকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই আন্দোলনের প্রকৃত ইতিহাস আজকে যেটা এখানে সংবিধান সংকটের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সংকটের স্বাধীনতা পাওয়ার আগ থেকে সংকট তৈরি করা হয়েছিল। আমরা বাংলার যাকে রূপকার বলে মনে করি, আপনারা জানেন যে বাংলাতে যে বিগ ব্রাদার ছিল, যে 5 জন, সেই বিগ ব্রাদারের একজন ছিল। তাদের কাজ কি ছিল? আপনারা 19বিংশ শতাব্দীর যে ইতিহাসের পাতাগুলো খুলে দেখবেন, সেখানে আজকে এই সংবিধান যে সংকটের মুখে, সেই উত্তর সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা সেটা দেখিনি, সেই জন্যই আজকে এই জায়গায় হাজির হয়েছি আমরা। আমি আপনাদেরকে বলতে চাই যে সংবিধান আমরা বাঁচাতে চাই, কিন্তু বাঁচানোর জন্যে যদি ভরসার স্থলটা যেখানে করব আর সেই পাত্রের যদি নিচেটা যদি ছেঁদা হয়, তাহলে ওই পাত্রে যত জলই দেন না কেন, যত পানি ওর ভিতরে ভরেন না কেন, কখনোই তা দাঁড়াবে না। আমরা বারবার 79 বছর ধরে এই ধরনের পাত্রে ভরসা করেছি। আজকে ওয়াকফ আন্দোলনের ব্যাপারে আমার আস্তে আস্তে মনে হচ্ছিল যে এই ওয়াকফ আন্দোলন করতে গিয়ে সবচেয়ে যদি জেল খাটতে হয়, ভাঙড়ের ছেলেরা খাটছে। কয়েক হাজার ছেলেকে জেলের মধ্যে রাখা রয়েছে। আমি সিবিআই, আমার সাথে আইবির লোকেরা যারা আমার সাথে কথা বলেছে, সেদিন আমি বলেছিলাম যে এই গন্ডগোলটা হয়েছিল ওয়াকফ নিয়ে। সেদিন তো কলকাতায় একটা ধর্ণা হচ্ছিল, পারমিশন ছিল না বলে আপনারা সেদিন তাদেরকে আটকেছিলেন। গোটা পশ্চিমবঙ্গ থেকে সেদিন কলকাতাতে জড়ো হতে পারলো শুধু বাসন্তী হাইওয়ে দিয়ে যে লোকগুলো আসছিল, ভাঙড়ের দিক থেকে যে লোকগুলো আসছিল, হাড়োয়া থেকে 6 লেন ধরে যে লোকগুলো আসছিল, তাদের পারমিশন ছিল না, বাকি সব লোকের পারমিশন ছিল। আচ্ছা, ওখানে যে ব্যারিকেড বা পথ অবরোধ করেছিল, কে করেছিল? সিবিআই এর যে লোকটা, যে আইবি যে লোকটা লিখছিল, বলছিল যে জালাল সাহেব যেটা বলছে লোড করেন। আমি দ্বিতীয় যে কথাটা বলেছিলাম, যেই কথাগুলো সত্যি কথাগুলোকে সামনে নিয়ে এসে এদেরকে ধরতে হবে, তবেই বোঝা যাবে। যে সোনপুরে যখন তারা আবার একটি প্রতিবাদ করতে গেছিল, যে 7খানা গাড়ি পুলিশের গাড়ি বলে গেছিল, গাড়িগুলোর নাম্বার কি ছিল? একসাথে 7খানা গাড়ি সেখানে যে দাঁড়িয়েছিল, পুলিশের গাড়িগুলো আর সময় পায়নি, ওই সময় ওই বাইকগুলো সেখানে গিয়ে হাজির হয়েছিল। যদিও গাড়ি পোড়ানোকে আমি সাপোর্ট করে বলছিনি, কিন্তু এর মধ্যে রয়েছে তারা বলছে যে অশান্ত ভাঙড়। আমি বলছি না, ভাঙড় বরফের থেকেও ঠান্ডা, ভাঙড় শান্ত নয়, অশান্ত নয়। বলছে কীরকম? আপনি আসুন, গাড়ি নিয়ে আপনারা চলে আসুন, আপনার সাথে 7 দিন থাকবো, ভাঙড়ে ঘুরবো, চতুর্দিকে ঘুরবো। কোনো জায়গায় যদি ভাঙড়ের মানুষ আপনাকে আঘাত করে, কারণ আমি নিজে ভাঙড়ের একজন বাসিন্দা হিসাবে এই গ্যারান্টি দিচ্ছি। আমি টক শোতে গিয়েও বলেছি, চলুন গাড়ি নিয়ে। ভাঙড়কে অশান্ত বলছেন, উত্তপ্ত বলছেন, সেই উত্তপ্ত ভাঙড় নয়, এভাবে চিত্রিত করবেন না, তাহলে ভাঙড়ে ইনফোসিস হতো না। আপনারা কেন বলেন ইনফোসিস যখন হয় তখন বলেন রাজারহাট, আর গন্ডগোল যখন হয় তখন বলেন ভাঙড়?
এই চেহারা কখনো ভাঙনের হতে পারে না। আমি সেই জন্য বলছি যে আমি আজকে যে ইস্যু রয়েছে সেই ইস্যুর বাইরে গিয়ে এই জন্যই কথাগুলো বললাম যে আমরা সংবিধান যদি বাঁচাতে চাই তাহলে স্বাধীনতার পর থেকে আমরা যাদের উপর ভরসা করেছি তাদের একটার পর একটা কার্যকলাপের উপরে ভর করুন। এবং আজকে যারা এই মঞ্চকে বিজেপির দালাল বলে ডাকছে তাদের লেখাগুলোকে আপনারা খেয়াল করুন। এরাই হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এরা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যারা এই ধরনের যে কোনো মঞ্চ গড়ে ওঠে সেটাকে ধ্বংস করার জন্য তারা প্রস্তুতি নেয়। সেই প্রস্তুতির অংশ হিসাবে তারা এটা করছে। আমরা এতটা কাঁচা নই যে বিজেপির হাতে তামাক খেয়ে এখানে বিজেপিকে সুযোগ করে দেব। গোটা ভারতবর্ষে বিজেপিকে কারা সুযোগ করে দিয়েছে 2024 সালের ভোটে এই পশ্চিমবঙ্গ তার সাক্ষী। তাই ওই বিজেপির কথা বলে এই মঞ্চকে ভাঙার যারা চেষ্টা করছেন সেটা কখনোই সম্ভব নয়। তাই আপনাদেরকে বলতে চাই আজকে আমাদের শুধু মঞ্চ বাঁচানোর জন্য নয়, ওয়াকাবের উপরে অনেক বক্তব্য হয়েছে, এসআইয়ের উপরে বক্তব্য হয়েছে, পরিযায়ী শ্রমিক সমস্ত বিষয়ে বক্তব্য হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে সংবিধানকে যদি বাঁচানোর এই লড়াইকে আমরা পাথেয় হিসেবে যদি ঐক্যবদ্ধ হই, ওয়াই চ্যানেলের এই মিটিংটা 21শে জুলাই সীমাবদ্ধ ছিল। শুধু একটি ঐক্যবদ্ধ প্রতিবাদ, সেখানেই আমাদের এই ধর্ণা মঞ্চ করতে দিতে বাধ্য হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ প্রমাণ করেছে যে শাসকের অনিচ্ছা সত্ত্বেও মাথা নিচু করতে হয়। সেই মাথা নিচু করে তারা আমাদেরকে সায় দিয়েছে। আমাদের এই শপথের জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে আমরা আমাদের এই যে শপথ, এই শপথকে সঠিক এবং সত্যনিষ্ঠ জায়গায় থেকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। যদি এ থেকে বিচ্যুত হই তাহলে আগামী ভারতবর্ষ, আগামী জনগণ এবং মৃত্যুর পরবর্তী জীবনে আমাদের কারোরই মুক্তি থাকবে না। কারণ আমরা গোটা ব্যবস্থাপনার বিরুদ্ধে, গোটা দেশের মানুষ যেদিকে তাকিয়ে রয়েছে সেইটার দিকে লক্ষ্য না রেখে আমরা আমাদের নিজেদের স্বার্থের কারণে বিচ্যুত হয়েছি। তাই আপনারা শপথ নেবেন এবং এই শপথের ভিতর দিয়ে আমাদের এই সংবিধান বাঁচানোর যে মঞ্চ, আগামী দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আপনারা সহযোগিতা করবেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জালালউদ্দিন সাহেবকে। স্টেজের ডান দিকে এবং বাম দিকে যারা আছেন একটু সামনের দিকে চলে যাবে।